সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি মারা গেছেন। তাদের বেশিরভাগের বাড়ি নওগাঁ ও নাটোরে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, সৌদির সময় রবিবার দুপুর ২টায় রিয়াদের মুসা সানাইয়া শিল্প এলাকায় এই দুর্ঘটনা হয়। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আগুনে নওগাঁর আত্রাই উপজেলার এখন পর্যন্ত ১০ জন ও নাটোরের ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহতদের মৃতদেহ দ্রুত দেশে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। সৌদি আরবে ১৬ বাংলাদেশি মৃত্যুর ঘটনার আরও তথ্য জানব। নওগাঁর আত্রায়ে নিহতদের গ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, সৌদি আরবে আগুনে পুড়ে নিহতদের স্বজনরা কি বলছেন, ওই এলাকার পরিস্থিতি বিস্তারিত জানাবেন, আর মৃতের সংখ্যা নিয়ে কি বলছে স্থানীয় প্রশাসন? আসলে স্থানীয় প্রশাসন যেটি বলছেন যে এখন পর্যন্ত কিন্তু আমরা ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি এবং তার ভিতরে নওগাঁ আত্রাই উপজেলায় ১২ জন এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার ৪ জন, এরকমটি আমরা জেনেছি। আমি এই মুহূর্তে রয়েছি আত্রাই উপজেলার গন্ডগোহালি গ্রামে। সেখানে কিন্তু একই বাড়িতে দুই ভাই মারা গেছেন, মোহন এবং সুমন। আমরা তাদের বাড়িতে আছি। এখানে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এবং পুরো এলাকা জুড়ে কিন্তু এটি এক ধরনের মর্মাহত অবস্থা এবং প্রত্যেকটি মানুষ শোক জানাচ্ছেন এবং এই এলাকার প্রচুর প্রবাসী কিন্তু সারা পৃথিবী জুড়ে তারা ছড়িয়ে আছেন এবং তারা কিন্তু এই দেশের জন্য তারা রেমিটেন্স নিয়ে আসছেন এবং একই সাথে নিজেদের ভাগ্য বদলের পাশাপাশি দেশের উন্নয়নে কিন্তু তারা অবদান রাখছেন। সেই বিশেষ করে এই আত্রাই উপজেলা এবং একই সাথে নাটোরের যে নলডাঙ্গা উপজেলা, সেই এলাকার প্রচুর মানুষ কিন্তু দেশের বাইরে রয়েছে। তো আমরা এখানে এসেছি গন্ডগোহালি গ্রামে। এই একই গ্রামে ৪ জন মারা গেছে এবং একই পরিবারের ২ জন মারা গেছে, সুমন এবং মোহন। আমরা তাদের কাছে রয়েছি, তাদের পরিবারের কাছ থেকে একটু জানবো যে কি খবর পেলেন আপনারা, একটু এখন চাচ্ছি সরকারের কাছে আবেদন করেছি যে আমাদের লাশটা আমাদের কাছে পৌঁছায় দিই। যদি আমাদের একটা হয়ে গেলাম, অসহায় হয়ে গেলাম, যেহেতু দুইটা এক পরিবারে আমার দুইটা সন্তান কি আছে। আমার বাবাকে এসে দে বাবা, আমার দয়ের জিনিস আমার বুকত ফিরে দে বাবা, আমরা অসহায় বাবার আমার আমার দুই বাবাই আমার সন্তান। আসলে কিন্তু এখানে যে পরিস্থিতি, এখানে বাতাস ভারী হয়ে গেছে এই শোকের আবহে। এখানে কিন্তু আমরা যেটি দেখছি যে তাদের যে কান্না এবং এলাকাবাসী তারাও কিন্তু খুবই মর্মাহত। তারা চান যে তাদের সন্তানদের মরদেহ যেন এই বাংলাদেশের সরকার এবং সৌদি আরবের সরকার তারা মিলে যেন ফিরে নিয়ে আসে, বিনা খরচে তাদের পরিবারের কাছে যেন হস্তান্তর করে, এটি তারা দাবি করছেন। একই সাথে এলাকাবাসীও একই দাবি করছেন। মুন্নি। বুলবুল আহমেদ, আপনি আছেন, খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে আরও জানবো এই বিষয়ে। দর্শক, সৌদি আরবে ১৬ বাংলাদেশের মৃত্যুর ঘটনার নানা তথ্য নিয়ে নওগাঁর আত্রাই থেকে বুলবুল আহমেদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। জ্বালানি খাত ঠিক করতে সংসদে আগামী ১০ বছরের পরিকল্পনা তুলে ধরবে সরকার। রবিবার চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান একথা জানান। যারা দেশে বিশৃঙ্খলা করে জনগণের শান্তি নষ্ট করতে চায় তাদের সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, এখন সময় দেশ পুনর্গঠনের। চলতি অর্থ বছরে ৪১ লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। সানজিল অন্তরকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মোহাম্মদ হোসাইন। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাম্প্রতিক বন্যার ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন বাঁশখালী উপজেলার লাখো মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে ৯,০০০ ঘরবাড়ি, জীবন জীবিকা অনিশ্চিত হাজারো পরিবারের। এমন বাস্তবতায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীকে এক নজরে দেখতে দুপুরের আগেই বাঁশখালী উপজেলার বাহারছড়া সৈকতে ঢল নামে হাজারো মানুষের। মহেশখালীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে দুপুর 2টায় সমাবেশের মঞ্চে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রাণ সহায়তার পাশাপাশি গৃহহীন মানুষের হাতে তুলে দেন 100টি ঘরের চাবি। বিশেষ চাহিদা সম্পন্ন 10 ব্যক্তিকে দেন অর্থ সহায়তা। এ সময় স্থানীয়দের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী আশ্বাস দেন টেকসই বেড়িবাঁধ নির্মাণ, লবণের ন্যায্য দাম নিশ্চিত করার। চট্টগ্রাম কক্সবাজারের বিস্তীর্ণ সমুদ্র উপকূল জুড়ে শিল্প কারখানা গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতিও দেন সরকার প্রধান। এই সমুদ্রকে কিভাবে ব্যবহার করে বাংলাদেশের মানুষের তাদের জীবন ব্যবস্থা উন্নত করা যায়, কিভাবে আমরা সেটি এইখান থেকে শুরু করে সেই মিরেশ্বরাই পর্যন্ত মাদারীপুর পর্যন্ত কিভাবে আমরা বিভিন্ন মিল ফ্যাক্টরি স্থাপন করার মাধ্যমে এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, এই দেশের মানুষের ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করতে পারবো, সেই পরিকল্পনা কিভাবে গ্রহণ করা যায় তার জন্য আজকে আমি মাতার বাড়ি গিয়েছিলাম। জ্বালানি খাতের সঠিক ব্যবস্থাপনায় আগামী 10 বছরের জন্য একটি কর্মপরিকল্পনা সংসদে উপস্থাপনের কথাও জানান তারেক রহমান। আমাদের জ্বালানি পরিকল্পনা কি হবে, আগামী 10 বছর ইনশাআল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে, সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। জাতীয় সংসদে উপস্থাপন করার মাধ্যমে আমরা পরিকল্পনা দিয়ে সেই কাজ আমরা শুরু করব, যাতে করে স্কুল কলেজ হোক, হাসপাতাল হোক, মিল কারখানা হোক, বাসা বাড়ি হোক, মানুষ ঠিকভাবে বিদ্যুৎ পেতে পারে। আজকের মঞ্চ থেকে সাম্প্রতিক চট্টগ্রামের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাঁশখালী উপকূলের মানুষ। এখানকার সাধারণ মানুষ তাদের ভাঙা ঘর বাড়ি, আর্থিক ক্ষয়ক্ষতি এবং জীবন জীবিকা নিয়ে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন। তাদের সেই লড়াইয়ে রাষ্ট্র সাথে আছে এমন বার্তা দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন। আশ্বাস দিলেন এখানকার উন্নয়ন বঞ্চনা দ্রুত লাঘবের, পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের। বাঁশখালীর পর বিকেলে প্রধানমন্ত্রী যান হাটহাজারীতে। সেখানেও একই চিত্র। সাম্প্রতিক বন্যায় বিপর্যস্ত মানুষের চোখে ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। সেই শঙ্কার মাঝেই প্রধানমন্ত্রীর উপস্থিতি যেন কিছুটা স্বস্তির বার্তা দিলেন, পুনর্বাসনের আশ্বাস। বিদ্যুতের ব্যবস্থা আরো যাতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করা যায় কিনা অভিযোগ করেন একটি রাজনৈতিক দল বিভিন্নভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যারা মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায় তাদের রুখে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রত্যেকটি মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে এই বিশৃঙ্খলাকারী যারা রাজপথে এসে রাজপথ বন্ধ করে দিতে চায়, যারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা আমরা গ্রহণ করব। আর বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। দেশ পুনর্গঠনে 20 কোটি মানুষের হাতকে 40 কোটি শ্রমিকের হাতে পরিণত করার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন সময় হচ্ছে জাতির ভাগ্য গঠনের সময়। মোহাম্মদ হুসাইন, 71, চট্টগ্রাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশকে ভিন্ন খাতে নিতে যারা এতদিন সক্রিয় ছিল তারাই বিভ্রান্তি ছড়াচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ শেষে এক মত বিনিময়ে একথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, পরিকল্পনাহীন আর ব্যক্তিগত স্বার্থে জ্বালানি খাতকে ব্যবহার করা হয়েছে। এ সময় তিনি আরও বলেন, দেশের মানুষকে দেয়া ওয়াদা রক্ষা করতে কাজ করছে তার সরকার। দেশ পরিচালনার দায়িত্ব ইমানের সাথে পরিচালনা করতে হেফাজত আমিরের কাছে দোয়া চান প্রধানমন্ত্রী। যাদের বিরুদ্ধে বা যারা দেশটাকে অন্যদিকে নিয়ে যেতে চেয়েছিল, আপনারা এবং আমরা একসাথে যাদের বিরুদ্ধে তো না, প্রতিপক্ষ হিসাবে আমরা নির্বাচনের সময় কাজ করেছিলাম, খেয়াল করে দেখবেন বিগত কয়েকদিন ধরে এরা আবার কতগুলো কথা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে, বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে তারা। সেই জন্য আমি বলছি যে আমরা যে একসাথে কাজ করছি, দেশটাকে যে একটা সঠিক রাস্তায় আমরা নিয়ে আসার জন্য চেষ্টা করছি। এখানে আমরা নির্বাচনের আগে যেভাবে একসাথে কাজ করেছি, আপনাদের কাছে আজকে হুজুরের দোয়া নিয়ে আমি বলতে চাই, আপনাদের সকলকে আমি অনুরোধ জানাতে চাই যে আমাদের আগামী দিনগুলোতে আমাদেরকে একসাথে থাকতে হবে। ফ্যাসিবাদী শাসন শেষে দেশ গঠনের সুযোগ আসলেও প্রধান বিরোধী দল কথা বলছে ফ্যাসিস্টের ভাষায়। বিএনপি কাজ করছে, ব্যর্থ হলে তারপর সমালোচনা করা হোক। রংপুরে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি চ্যারিটি সংস্থার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শাহ বাইজিদ আহমেদের প্রতিবেদন। রংপুরের সুবিধাবঞ্চিত মানুষের স্বাবলম্বীকরণে ব্যতিক্রমী উদ্যোগ। যুক্তরাষ্ট্র ভিত্তিক চ্যারিটি সংস্থা লাভ শেয়ার বিডির 25 জন সুবিধাবঞ্চিত মানুষের জন্য তৈরি করে চায়ের ঘর। এই ঘর হস্তান্তর করা হয় সুবিধাভোগীদের হাতে। যারা নিয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষের মধ্যে উদ্যোক্তা তৈরির মাধ্যমে অর্থনৈতিক পরিবর্তন আনা সম্ভব। এই রংপুর বিভাগ উত্তরাঞ্চলে তিনি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে চান, যার ফলে কি হবে যে আমার কর্মসংস্থানের সিস্টেমে কাজ পাবো, বেকার থাকবো না। যেখানে কয়লার খনি আছে, পাথরের খনি আছে, এটা বন্ধ হয়ে গিয়েছিল, এটাকে আবার চালু করার ব্যবস্থা করা হয়েছে। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, সেখানে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। রাজনীতি নিয়ে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাপক মামলা, রাজনৈতিক হত্যা ও গুমের ঘটনা ঘটে। আজ সেই পরিস্থিতি নেই, কারণ সরকার কাজ করছে। আমার এখানে প্রায় 20,000 মানুষকে হত্যা করা হয়েছিল, 1700-এর উপর বেশি মানুষকে গুম করে দেওয়া হয়েছিল। আর জুলাইয়ের 24 যে জুলাই যেটাকে বলি আমরা, সেই জুলাইয়ের মধ্যে তো প্রায় 4,000 ছাত্র, শিশু, নারীকে হত্যা করা হয়েছে। এই একটা ভয়াবহ ঘটনার পরে একটা সুযোগ সৃষ্টি হয়েছে, সেই সুযোগটা হচ্ছে দেশটাকে আবার গড়ে তুলবার। বর্তমান বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশকে সময় না দিয়ে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। বিরোধী দল কথা বলছে সাবেক ফ্যাসিস্টদের ভাষায়। এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে তারা আবার সে আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে, এবং হাসিনা যে ভাষায় কথা বলতো এরা ওই ভাষায় কথা বলতেছে। করতে দিব না, চলতে দিব না, শেষ করতে দিব না, হ্যাঁ এইসব বলতে শুরু করেছে না। টান শেষ করতে দিব না, পারবে না। সুবিধা বঞ্চিত 25 জন মানুষের হাতে চায়ের ঘর তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এবং লাভ শেয়ার বিডির পরিচালক জাহিদ খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। কিন্তু উনি এই এক সপ্তাহের মধ্যে বাইজিদ আহমেদ, 71, রংপুর। মানিকগঞ্জে ঘন ঘন লোডশেডিং এর কারণে কৃষকদের সংরক্ষণাগারে ব্যবহার করা এয়ার ফ্লো মেশিন বন্ধ থাকায় পচে যাচ্ছে পেঁয়াজ। এতে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন কৃষক ও ব্যবসায়ীরা। এদিকে কৃষি কর্মকর্তারা বলছেন, এয়ার ফ্লো মেশিনে সোলার প্যানেলের ব্যবস্থা করার প্রস্তাব দেওয়া হয়েছে। মনিরুল ইসলাম মিহিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। একসময় মানিকগঞ্জের কৃষকরা উৎপাদিত পেঁয়াজ সংরক্ষণ করতেন মাচায়। পরে পেঁয়াজ সংরক্ষণের জন্য 300 কৃষককে সরকারিভাবে প্রণোদনা হিসেবে দেওয়া হয় এয়ার ফ্লো মেশিন। গত বছর থেকে কৃষকরা হরিরামপুরে বসানো এই মেশিনে পেঁয়াজ সংরক্ষণ করতেন। এটি পরিচালনা করতেন কৃষকরাই। কৃষকরা জানান, এবছর দিনে 12 থেকে 14 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি না হওয়ায় বিপুল পরিমাণ পেঁয়াজ নষ্ট হতে শুরু করেছে। এতে প্রায় 50 কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন তারা। কারেন্ট চলে যায়, কারেন্ট থাকে না, এই কারেন্ট যাওয়ার কারণে পেঁয়াজগুলো সব পচে যাইতেছে। আগে তো রাখতাম সাঙ্গে, এখন তো কোলেস্টর আনছি, কোলেস্টরে তো এই যে কারেন্ট যাওয়ার কারণে পিসটা পছন্দ হচ্ছে। এই পেঁয়াজ যদি পচে যায় তাহলে আমাদের চালান গায়েব হয়ে যায়, আমরা ফিরে পুনরায় যে কৃষিকাজ করবো আমরা করতে পারবো না। কৃষি কর্মকর্তারা বলছেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে এয়ার ফ্লো মেশিন চালাতে বিকল্পভাবে সৌর বিদ্যুৎ ব্যবস্থাপনার প্রস্তাব দেওয়া হয়েছে। যাদের ক্ষেত্রে পেঁয়াজ এরকম সমস্যা দেখা দিচ্ছে, সেই সমস্ত পেঁয়াজগুলোকে বাছাই করে তার জন্য অতি শীঘ্র সেল করে দেয়, পেঁয়াজ সংরক্ষণের সমস্যা না হয়। সেই জন্য সোলার প্যানেলকে সংযুক্ত করা যায় কিনা সেই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। বিদ্যুৎ বিভাগ তারা বলছেন, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে কিছুদিনের মধ্যে বিদ্যুৎ ঘাটতি পূরণ হবে। আর্দ্রতা বা গরমের ভাব চলতেছে, আশা করি এটা কেটে যাবে এবং বিদ্যুৎ কেন্দ্রগুলো আমাদের উৎপাদনে আসবে, যেটা আমরা সরকার বিভিন্নভাবে আমাদের বলতেছেন বা আমরা বিভিন্ন তথ্য থেকে জানতে পারছি যে সরকার এই বিষয়ে উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছেন, যার ফলে এখন যে লোডশেডিংটা আমরা দেখতেছি এটা সাময়িক। চলতি মৌসুমে মানিকগঞ্জে প্রায় 1,38,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। এর মধ্যে প্রায় 29,000 মেট্রিক টন পেঁয়াজ এয়ার ফ্লো মেশিনে সংরক্ষণ করা হয়েছে। শাকিলা সিথি, 71। মানিকগঞ্জের লোডশেডিং এর দুর্ভোগ নিয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, পেঁয়াজ সংরক্ষণে বিকল্প কোনো পদ্ধতি ব্যবহার করছে কিনা কৃষকরা, কি পরিমাণ লোকসানের আশঙ্কা করছেন কৃষক ও ব্যবসায়ীরা? এতদিন ধরে কৃষকরা আসলে বিকল্প পদ্ধতি বলতে মাচার উপরে তারা চাঙ্গে যেটাকে বলে আঞ্চলিক ভাষায়, সেখানে পেঁয়াজ রাখতেন এবং সেখানে সংরক্ষণ করতেন পুরো বছরের জন্য। কিন্তু এরই মধ্যে আমরা গত বছর দেখেছি যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এয়ার ফ্লো মেশিন দেওয়া হয়েছে তাদেরকে প্রণোদনার অংশ হিসেবে।
এবং হরিরামপুর উপজেলা এখানে 300 কৃষককে কিন্তু এই প্রণোদনা হিসাবে এই এয়ারফ্লো মেশিন দেওয়া হয়েছিল। তারপর থেকেই তারা এই শীতাতপ নিয়ন্ত্রিত এই মেশিনের মাধ্যমে সংরক্ষণ করছিল। এই বিকল্প আর কোনো ব্যবস্থা কিন্তু তাদের নেই। এখন সমস্যাটা হয়েছে মূলত এখানে বিদ্যুৎ বিভ্রাটের কারণে, ঘন ঘন লোডশেডিং এর কারণে যখন এখানে এয়ারফ্লো মেশিন চলছে না তখন কিন্তু এই পেঁয়াজগুলি তাদের নষ্ট হয়ে যাচ্ছে এবং এই পরিমাণটা অনেক বেশি। এই কৃষকরা বলছেন যে তারা এক একটা এয়ারফ্লো মেশিনের মাধ্যমে তাদের 300 মণ 400 মণ করে পেঁয়াজ তারা রাখছেন। তো এরকম অনেক পরিমাণ পেঁয়াজ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদেরকে বলছেন যে তারা এরই মধ্যে আরো 150 এয়ারফ্লো মেশিন কিন্তু দিয়েছেন, অর্থাৎ 450 এয়ারফ্লো মেশিন কিন্তু তারা কৃষকদেরকে এখানে দিয়েছেন। এখন সমস্যা হচ্ছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আসলে এই পেঁয়াজগুলি তারা বিক্রি না করতে পারেন তাহলে বিপদ হয়ে যাবে। আমরা কৃষকের সাথে যখন কথা বলছিলাম তারা বলছেন যে তারা আলাদা করে পচা পেঁয়াজগুলি নষ্ট করে ফেলছেন আর বাকি যে পেঁয়াজ সেগুলি এখন কম দামে বাজারে বিক্রি করে ফেলছে। তো এখানে যারা আছেন পেঁয়াজ বিক্রেতা, কিছু কৃষক আছেন বাজারেও আসছেন বিক্রি করতে, আমরা তাদের সাথে একটু কথা বলে নিয়েছি। আমরা একটু কথা বলি যে আপনারা যে পেঁয়াজগুলি আসলে নষ্ট হয়ে যাচ্ছে এখানে কি সমস্যা হয়েছে একটু যদি বলেন। এটা আপনার কারেন্ট না থাকার কারণে এই সমস্যাগুলো হইতেছে। দিনে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা কারেন্ট থাকে আর 12 ঘন্টা কারেন্ট থাকে না, লোডশেডিং। এই লোডশেডিং কারণে এয়ার কুলারটা বন্ধ হয়ে থাকে। এই কারণে এই হাওয়া না পাওয়ার কারণে পেঁয়াজগুলা ঝাপসা হয়ে যায়, নষ্ট হয়ে যাইতেছে গরমের কারণে। যদি আচ্ছা এই যে আমরা একটু বলি যে এখন আপনারা কি করতেছেন? এখন বিদ্যুৎ থাকতেছে না 10-12 ঘন্টা, 12-13 ঘন্টা বিদ্যুৎ থাকে। এখন যে পেঁয়াজ সংরক্ষণের যে মেশিন গুলা এইগুলা বের হয়েছে, এগুলা তো খাঁচার মতো। এখন কি করছেন? এখন ওইভাবে পচাতা ফালাই দিয়ে মোটামুটি যেগুলা বেচা চলে এগুলা বেচতেছি। অনেক অনেক ধন্যবাদ। উনি শুনছিলেন আসলে এই যে কৃষক যারা তারা বলছেন যে পচা পেঁয়াজ যেগুলি সেগুলি তারা নষ্ট করে ফেলতেছেন আর যেগুলি একটু ভালো আছে সেগুলি তারা কম দামে বাজারে বিক্রি করে দিচ্ছে। এবং আমরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছিলাম, পল্লী বিদ্যুৎ সমিতি আমাদেরকে বলছেন যে আসলে তাদেরও কিছু করার থাকছে না, তারা যে চাহিদা অনুযায়ী লোড পাচ্ছেন না, অর্ধেক লোড পাচ্ছেন, যার কারণে তাদেরও এখানে ঘন ঘন লোডশেডিং। মনিরুল ইসলাম মিহির, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে বেশ কিছু তথ্যের জন্য। সঙ্গেই থাকবেন মানিকগঞ্জের লোডশেডিং এর দুর্ভোগ নিয়ে মনিরুল ইসলাম মিহির আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গার নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বোর্ডের সভাপতির বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ তদন্তে সরেজমিন করেছে 3 সদস্যের কমিটি। তদন্তে অভিযোগগুলোর বড় অংশের প্রাথমিক সত্যতা পেয়েছে কমিটি। আগামী 7 দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এম এ মামুনের প্রতিবেদনে বিস্তারিত। দুর্নীতি, আর্থিক অনিয়ম, নিয়োগ বাণিজ্য ও স্বেচ্ছাচারিতার অভিযোগে আলোচনায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু নাসির ও গভর্নিং বডির সভাপতি ইউসুফ হাসান। গত 3 আগস্ট অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহের অংশ হিসাবে তদন্ত কমিটি কলেজের সরজমিনে অনুসন্ধান চালায়। এই কলেজের মোস্ট সিনিয়র টিচার আমি 97 থেকে আছি কলেজে। আমি প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছি। আমি কলেজের আদ্যবন্ত সব জানি, কিন্তু আমি নামে কোনো মহিলা এই কলেজে নিয়োগ পেয়েছে এটা আমার জানা নেই। আমাদের কলেজে বাংলায় যিনি নিয়োগ হয়েছেন সে সম্পর্কে আমরা কিছুই জানি না। ওই নিয়োগের বিষয়ে আমরা টিচাররা স্টাফে কেউ জানে না সঠিক তথ্য কিভাবে নিয়োগটা হয়েছে। কোনো সার্কুলার অথবা অন্য কোনো বিষয়ে আমরা কিছুই জানি না। হঠাৎ করে শুনছি যে ম্যাডামের নিয়োগ হয়েছে। তবে তদন্তের সময় একাধিকবার নথি প্রদর্শনের কথা বলা হলেও সেগুলো উপস্থাপন করতে পারেননি অভিযুক্তরা। এতে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের অসহযোগিতার বিষয়টিও তদন্তে উঠে এসেছে। একটা অডিট কমিটি 21 মাসের অডিট করেছে, সেই 21 মাসে তার কাছে 20 লক্ষ টাকা প্রায় পাওনা হয়েছে। এখানে অর্থ ক্রয় কমিটি নাই, উন্নয়নের কোনো কমিটি নাই, আমরা প্রিন্সিপাল একাই সমস্ত কিছু কাজ করে। এই অনিয়মের সাথে যেই জড়িত থাক না কেন তার আমরা বিচার চাই এবং তার যদি অপসারণ করার দরকার হয় তা আমরা সেটা চাই। আমরা চাই যে সুষ্ঠু বিচার হোক, আর এই কলেজে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে আমরা চাই না। এ বিষয়ে অধ্যক্ষের দাবি, কলেজের মূল ভাউচার ও গুরুত্বপূর্ণ নথি অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে জমা থাকায় সেগুলো উপস্থাপন করা যায়নি। অন্যদিকে গভর্নিং বডির সভাপতি অভিযোগ অস্বীকার করে বলেন, সব নিয়োগ ও আর্থিক কার্যক্রম
নিয়ম মেনেই হয়েছে। আমার বিরুদ্ধে একটা সুন্দরভাবে চক্রান্ত করে এটাকে মানুষের সামনে তুলে ধরেছে এবং তাদের কথাও ছিল যে আমরা এমনভাবে এটা প্রচার করব, সে খাক আর না খাক, সে নিক আর না নিক, সারা পৃথিবীর লোক যেন জানে সে এইভাবে সে অর্থ প্রস্তুত করে থাকে। এনার বিল ভাউচার পাশাপাশি কম্পেয়ার করলে মনে হয় পার্থক্য হওয়ার কথা না, হতে পারে 2-10 হাজার টাকা এরকম একটা হতে পারে। তদন্ত কমিটির আহ্বায়ক উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ জানান, প্রাথমিক তদন্তে প্রায় 95% অনিয়ম ও অসঙ্গতির সত্যতা মিলেছে। 3 সদস্য বিশিষ্ট আজকে কমিটিতে আমরা আসলাম, সকল কাগজপত্র আমরা পর্যালোচনা করলাম, আমরা ওনাকে কোয়ারি করলাম। আমরা অসঙ্গতি পেয়েছি বলা যায় 100 ভাগের মধ্যে 95% আমরা অসঙ্গতি পেয়েছি। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে আর্থিক অনিয়ম, দুর্নীতি বা ভুয়া নিয়োগ বাণিজ্য এটা হয়েছে, এটা প্রাথমিকভাবে ধরে নেওয়া যায়। আগামী 7 দিনের মধ্যে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার পর বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তদন্ত কমিটি। এম এ মামুন, 71, চুয়াডাঙ্গা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার চক্রান্ত করে দেশের জ্বালানি খাত আমদানি নির্ভর করেছে। এতে করে একটি লুটেরা শ্রেণী তৈরি হয়েছে। এদের হাত থেকে দেশকে নিরাপদ করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রবিবার বরিশালের অশ্বিনী কুমার হলে রণাঙ্গনের পত্রিকা বিপ্লবী বাংলাদেশের 56তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে বরিশালের বেলস পার্কে 15 দিনের বৃক্ষমেলা উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। বিধান সরকারের প্রতিবেদন। রবিবার বরিশালের অশ্বিনী কুমার হলে আয়োজন করা হয় রণাঙ্গনের পত্রিকা বিপ্লবী বাংলাদেশের 56তম প্রতিষ্ঠাবার্ষিকীর। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দেশের ভঙ্গুর অর্থনীতি নিয়ে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার চক্রান্ত করে জ্বালানি খাত আমদানি নির্ভর করার মধ্য দিয়ে একদল লুটেরা তৈরি করেছে। এর থেকে বেরিয়ে আসতেই বর্তমান সরকার কাজ করছে। আমদানিকারকদেরকে লাভ দেওয়ার জন্য হাজার হাজার গুণ বেশি টাকা দিয়ে বিদেশ থেকে জ্বালানি আমদানি করে আমার বিদ্যুৎ ব্যবস্থা এবং কাঠামোকে নির্ভরশীল করে রাখা হয়েছে আমদানি নির্ভর জ্বালানি নীতির উপরে। এবং একটা সরকার চৌর্যবৃত্তির ক্ষেত্রে কতটা লোভী হলে পড়ে, এরকম একটি দুর্বল অর্থনীতিকে সে আমদানি নির্ভর করার চক্রান্ত করলো একদল লুটেরাকে ধনী করার জন্য। এর আগে মন্ত্রী নগরীর বেলস পার্কে বরিশাল বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো সস্তা উন্নয়নে বিশ্বাসী নন। মেগা প্রজেক্ট দিয়ে দেশবাসীকে চমৎকৃত করার লক্ষ্যে উনি ভাবিত হন না। তার একটা বড় প্রমাণ আমাদের 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের যে লক্ষ্য তিনি ঘোষণা করেছেন তার মাধ্যমে প্রমাণিত হয়। মেলায় বিভিন্ন এলাকা থেকে আসা নার্সারি ব্যবসায়ীরা 50টি স্টল দিয়েছেন, যেখানে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন ফলসহ প্রায় 4000 প্রজাতির গাছ। এই মেলা থেকে যাতে আমরা জনসাধারণ উপকৃত হয় এবং বৃক্ষ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, এটাই এর উদ্দেশ্য। মেলায় প্রায় 3000 থেকে 3500 প্রজাতির বৃক্ষ আছে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং গাছ রোপণে উদ্বুদ্ধ করাই এবারের বৃক্ষমেলার মূল লক্ষ্য। বিধান সরকার, 71, বরিশাল। মাদক প্রতিরোধে ধূমপান নিয়ন্ত্রণ আইনের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। রবিবার দিনাজপুর জেলা প্রশাসনের কার্যালয়ের আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, প্রকাশ্যে ধূমপানের ক্ষেত্রে জরিমানার বিধান রয়েছে, তবে সেই আইন কতটা বাস্তবায়ন হচ্ছে সেটিও দেখার বিষয়। মন্ত্রী বলেন, প্রকাশ্যে ধূমপানের জন্য জরিমানা করা হলে মানুষের মধ্যে ধারণা তৈরি হবে ধূমপান একটি অপরাধ। মাদক প্রতিরোধে স্থানীয় পর্যায়ে উদ্যোগ নেওয়ার উপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণে ওয়ার্ড বা ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা যেতে পারে। মানুষের মনোজগতে যদি পরিবর্তন না আসে, আমরা না পারি এবং এর জন্য যদি মানুষকে আমরা উদ্বুদ্ধ করতে না পারি যেটা খারাপ এটা ভালো, তা না হলে আমরা
ওই আইনের যে সুফল এটা সমাজে পৌঁছে দিতে পারে। হবিগঞ্জ জেলা 259টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর মধ্যে 20টি রয়েছে অতি ঝুঁকিপূর্ণের তালিকায়। এসব ভবনে প্রতিদিন প্রায় 35,000 শিক্ষার্থী লেখাপড়া করছে। শিক্ষকরা জানান, পুরনো ভবনে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ভবন সংস্কারে অধিদপ্তরের প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা অফিস, তবে এখনও বরাদ্দ আসেনি। শাকিল চৌধুরী তথ্য ও ছবিতে প্রতিবেদন। বারান্দায় চলছে পাঠদান। ক্লাসরুমের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয় এই সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। গত 27 জুলাই হবিগঞ্জ সদর উপজেলার গৌরাঙ্গের চক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে। তবে শিশুরা বাইরে থাকায় কেউ হতাহত হয়নি। আরো 2 দিন আগে আমরা স্কুল বাইরে বসে আমরা স্কুল আইতে পারি না। আমরা স্কুলে পানি পড়ে স্কুল বাইরে গেছে না। দেয়াল ফেটে গেছে ওই অবস্থা। বিশেষ করে বৃষ্টির দিনে বা ঝড় তুফান হলে আমরা বাচ্চাদের নিয়ে বাইরে চলে যেতে হয়। প্রধান শিক্ষক জানান, পুরনো ভবনে ক্লাস নেওয়া এখন খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। আমার বাচ্চারা জাস্ট ছুটি দিছি, এই 4টায় ছুটি দেওয়ার পরে দরজাটা লাগাইতে হঠাৎ করে দেখা যায় ভাঙে পড়ছে। একই অবস্থা হবিগঞ্জ শহরের মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও। বড় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও বিকল্প ভবন না থাকায় এখানে চলছে পাঠদান। এগুলো বিম যে আছে সেগুলো ফেটে যায়, যদি কোনোদিন পড়ে যায় তাহলে আমাদের উপরে একটি দুর্ঘটনা চেপে পড়বে। আমাদের ক্লাস নেই, যথেষ্ট ঝুঁকির মাঝে নেই, বাচ্চারাও আসতে চায় না। জরাজীর্ণ ভবনের দেয়াল জুড়ে ফাটল, বিভিন্ন স্থানে খসে পড়েছে পলেস্তারা। বৃষ্টি হলে পানি জমে আমার ক্লাসরুম প্লাস বারান্দায় এমন অবস্থা হয়েছে বাচ্চাদের ইট ফেলায় কিন্তু ক্লাসরুমে। একসময় মুরগির বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ ছিল আশেপাশের মানুষজন। সেই বর্জ্য এখন হয়ে উঠেছে জ্বালানির উৎস। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার উদ্যোক্তা সালে আহমেদের মুরগির খামারের বর্জ্য থেকে উৎপাদন হচ্ছে বায়োগ্যাস। সেই গ্যাস পাইপ লাইনের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে দোকানপাট ও বাসাবাড়িতে। তারিকুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। শেরপুরের সীমান্ত জনপদ ঝিনাইগাতি। পাহাড় ঘেরা এই এলাকায় গ্যাসের চুলায় ফুটছে চায়ের পানি, চলছে রান্না, যা কয়েক বছর আগেও ছিল কল্পনার মতো। সেই স্বপ্নই বাস্তবে রূপ দিয়েছেন উদ্যোক্তা সালে আহমেদ। 2001 সালে মাত্র 1000 লেয়ার মুরগি দিয়ে খামার শুরু করেন তিনি। এখন তার খামারে রয়েছে 30,000 মুরগি। সেগুলোর বর্জ্য দিয়েই প্রতিদিন উৎপাদন হচ্ছে জ্বালানি। 2005 সালে প্রথম প্ল্যান্ট তৈরি করেন সালে আহমেদ। বর্তমানে তার 14টি প্ল্যান্ট রয়েছে। সেখান থেকে এলাকার প্রায় 30টি দোকান ও বাসাবাড়িতে সরবরাহ হচ্ছে গ্যাস। সরকারিভাবে যদি কোনো সার্বিক সহযোগিতা করে তাহলে আমি মোটামুটি ঝিনাইগাতি বাজারে, বিশেষ করে ঝিনাইগাতি বাজারের আশপাশ দিয়ে আপনার আবাসিক যে যারা সিলিন্ডার কিনে তাদেরকে আমি লাইন দেওয়ার মতো ব্যবস্থা করে দিতে পারব। ব্যবসায়ীরা বলছেন, এলপিজির উপর নির্ভরতা কমায় দোকানে জ্বালানির ব্যয় প্রায় অর্ধেকে নেমে এসেছে। এই কপল শুরু হতে আমার দেখা অর্ধেকই নেই। প্রতি মাসে আমার 3000 খরচ লাগে। 2500 টাকা লাগতো এই খড়ি মাসে, আর আমরা 2000 টাকা দিয়ে আমরা গ্যাস বাড়িতে বসে থাকি রান্না করতে পারতাম। আগে আমরা লাকড়ি দিয়ে রান্না বাড়া করতাম, চিরটা আমি করতাম, সময় লাগতো, এটা জোগাড় করতেও কষ্ট হইতো। এখন এই গ্যাস সিলিন্ডার পাইয়া এটা পাইয়া আমার উপকার হয়েছে। তার এই উদ্যোগ দেখে এখন কয়েকজন খামারি বায়োগ্যাস প্ল্যান্ট বসানোর পরিকল্পনাও করছেন। মোহাম্মদ সালে আহমেদ যে প্রকল্পটা করছে আমাদের গ্রামের জন্য খুব ভালো হয়েছে। তার দেখা থেকে আমরা অনেকেই এই গ্যাস সাপ্লাইয়ের উদ্যোগ নিয়েছি, নিজেদের ফার্ম আছে। জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, বায়ো প্ল্যান্ট থেকে পাওয়া উচ্ছিষ্ট জৈব সার হিসেবে কৃষিকাজে ব্যবহার করা হচ্ছে। এটি গ্রামীণ অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বায়োগ্যাসের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার একটা সমাধান হয়। দ্বিতীয়ত, খামারে বায়োগ্যাসের মাধ্যমে জ্বালানির একটা সংস্থান হয় এবং বায়োগ্যাসের বাই প্রোডাক্ট হিসেবে যে বায়ো স্লারি থাকে সের মাধ্যমে জৈব সার উৎপন্ন হয়, যেটা আমাদের কৃষিকাজ জমিতে কাজে লাগে। সর্বোপরি আমাদের একটা টেকসই খামার করতে গেলে এবং নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই খামার করার জন্য এই বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কোনো বিকল্প নেই। সরকারি সহায়তা পেলে এই উদ্যোগ আরো বিস্তৃত হবে এবং জেলার হাজারো মানুষ উপকৃত হবেন, প্রত্যাশা এলাকার মানুষের। শাকিলা সিথি, ৭১।
মুরগির খামারের বর্জ্য থেকে বায়োগ্যাস প্ল্যান্ট উৎপাদন নিয়ে আরো তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারিকুল ইসলাম। তারিকুল, বর্জ্য থেকে উৎপাদিত বায়োগ্যাসে কি পরিমাণ জ্বালানি সাশ্রয়ী হচ্ছে জানাবেন, এর সুফলগুলো কি কি? হ্যাঁ মুন্নি, দেশের যে অব্যাহত যে জ্বালানি সংকট, গ্যাসের সংকটের কারণে কিন্তু সরকার দীর্ঘদিন যাবৎ কিন্তু আবাসিক যে বাড়ি ঘরে কিন্তু সংযোগ বন্ধ রেখেছে। সেই ক্ষেত্রে কিন্তু এই যে মুরগির বিষ্ঠা থেকে উৎপাদিত যে বায়োগ্যাস, এই বায়োগ্যাস কিন্তু আমাদের এই শেরপুরের প্রত্যন্ত অঞ্চলে একটা আশার আলো দেখাচ্ছে। স্থানীয় যে উদ্যোক্তা সালেহ আহমেদ, তিনি কিন্তু 2001 সালে সর্বপ্রথম 1000 মুরগি নিয়ে কিন্তু এই পোল্ট্রি খামারটি তৈরি করেন। পরবর্তীতে এই মুরগির বিষ্ঠা কিন্তু কৃষি জমিতে গিয়ে কৃষির পরিবেশের ক্ষতি এবং কৃষি ক্ষতি হওয়ার কারণে তিনি কিন্তু সর্বপ্রথম একটি প্লান্ট স্থাপন করেন। এটা ধীরে ধীরে কিন্তু 14টি প্লান্টে রূপান্তর হয়েছে। বর্তমানে কিন্তু প্রায় 30 থেকে 32টির মতো তিনি কিন্তু লাইন, বাসাবাড়ি এবং দোকানপাটে দিয়েছেন। এতে স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কিন্তু অনেক সাশ্রয় হয়েছে। কারণ হচ্ছে কিছু কিছু বড় দোকানপাট এবং হোটেলে প্রায় 10 থেকে 12,000 টাকার মতো কিন্তু বিদ্যুৎ, তাদের গ্যাসের কিন্তু তাদের ব্যয় হতো। কিন্তু এক্ষেত্রে কিন্তু অল্প 2000 থেকে 25 টাকার মধ্যেই তারা কিন্তু এই সংযোগটা তারা পাচ্ছে। বর্তমানে তিনি আমাদেরকে যে উদ্যোগটা জানিয়েছেন, প্রায় 100-র মতো সংযোগ তিনি দেওয়ার মতো তার ক্যাপাসিটি রয়েছে। আমরা এখন স্থানীয় যে উদ্যোক্তা আবু সালেহ আহমেদের সাথে আমরা একটু কথা বলবো, আমরা একটু জানার চেষ্টা করব এইটা আপনার যে উদ্যোগ, আপনি এই উদ্যোগটা কিভাবে নিলেন এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আসলে কি, এটা আমাদের একটু জানাবেন। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো পরিবেশ অধিদপ্তরে যখন যাই, পরিবেশ অধিদপ্তর থেকে আমাকে একটা পরিবেশ ছাড়পত্র দেওয়ার জন্য প্ল্যান করতে বলে। পরে আমি এই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার জন্য প্ল্যানের কাজ করি। 2005 সালে একটি প্ল্যান করছিলাম, কিন্তু একটি প্ল্যান করার পরে দেখলাম আমি আমার ফ্যামিলিতে জ্বালানির জন্য পরে আসলে খুব আনন্দিত হলাম যে এই ফ্যামিলিতে যখন আমরা একটা গ্যাসের লাইন, আমি একটা ডিম ভেজে খাবো, তখন ডিম বেচতে যাই দেখি আসলে যে কত সুন্দর একটা পরিবেশ, খালি মেস চালু করে দিলেই আগুনটা আপনার জ্বলে। যাই হোক, এটা পড়ার পরে আমি আবার 2005 সালে আরো 5-6টি প্ল্যান কাজ করি। পরে এই এখন পর্যন্ত আমার 14টি প্ল্যান আছে। এই প্ল্যানগুলোর থেকে আমার আশপাশের বাড়িতে কিছু লাইন দিয়েছি এবং সালচুরা চৌরাস্তাতে আপনার প্রায় 7-8টি চুলা জ্বলে। মুন্নি, আপনি যদি শুনছিলেন কৃষি উদ্যোক্তা সালেহ আহমেদ যেটি বলছেন, তিনি কিন্তু প্রায় 30টির মতো লাইন কিন্তু অলরেডি দিয়েছেন এবং তার ক্যাপাসিটি রয়েছে 100-র মতো। তবে সরকারি সহায়তা পেলে তিনি স্থানীয় যে উপজেলা সদর ঝিনাইগাতি বাজারে তিনি পূর্ণ লাইন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। এই ছিল মুন্নি, শেরপুর থেকে সর্বশেষ। তারিকুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ বিশেষ একটি বিষয়ের উপর লাইভ করার জন্য। মুরগির খামারের বর্জ্য থেকে বায়োগ্যাস প্ল্যান্ট উৎপাদন নিয়ে কথা বলতে তারিকুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। মৌলভীবাজারের কুলাউড়ার মুরাইছড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মৃতদেহ এখনও দেশে আনা হয়নি। এদিকে তাকে হারিয়ে তার পরিবারে চলছে শোক। স্বজনদের দাবি দ্রুত মৃতদেহ দেশে ফেরার আনার পাশাপাশি ঘটনায় জড়িতদের বিচার করা হোক। আহমেদ ফারুক মিলাদের তথ্য ছবিতে প্রতিবেদন। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকা মুরাইছড়া বস্তি। ভারতের সীমান্ত ঘেঁষা পাহাড়ি এই এলাকার বাসিন্দা মালিক মিয়ার 3 ছেলে ও 4 মেয়ের মধ্যে সবার ছোট ছিলেন তারা মিয়া। শনিবার রাত থেকে মালিক মিয়ার ওই বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের সদস্যরা জানান, রাতে কয়েকজন পরিচিত ব্যক্তি তারা মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে জানা যায় তারা চোরা কারবারের সঙ্গে জড়িত। তারা মিয়াকে সাথে নিয়ে ভারতের সীমান্তের ভেতরে যায় তারা। এক পর্যায়ে বিএসএফ গুলি চালালে তারা মিয়া নিহত হন, তবে বাকিরা পালিয়ে বেঁচে যান। তারারে আমি 2 দিন আগে ফোন দিছি, খাইলো ফোন দিছি, কই না না ইতাত না, আমরা ঘুরে আনি না, কিন্তু তারা মিয়া মারাইছে। কতলো আদেও লোক আইয়া হন ওগো তারা মিয়ারে মারিছেন গো, মারিছেন ভাইছি না গুলি মারি দিন, তারা মিয়ারে ভাইয়ান না। ওরে লুপ দেখায়, সাবস দেখাইয়া ওরা নেই। আমি যারা খালকে যারা আসলো রাত 3টার সময় একজন ফালাইছে। আমি যে সময় রবির বাজার আসলাম 2টা 25 মিনিটে আমার কাছে ফোন গেছে, ও আমার ভাইয়ে ফোন দিছইন
তারা মিয়ারে মিলান না বেসে বেগুল করে দিছে। নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবি তারা মিয়া চোরা কারবারের সঙ্গে জড়িত নয়, তাই তার মৃত্যুতে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার পাশাপাশি দ্রুত মৃতদেহ ফেরত আনার দাবি জানান তারা। আমরা সবসময় চলাফেরা হতো, খেলাধুলা যে কোনো কাজে বালা কাজে তারা মিলতো, সবসময় আমরা লগে যাইতো আইতো, গাঁর বিষয় আসে সব জায়গায় তারা মিলতো, বালা কাজে সবসময় মিলতো। বিজেপির সাথে কথা হয়েছে, বিজেপি মনে করলো তারা ফ্ল্যাগ মিটিং করে, এখন আমরা কোনো কিছু জানানি হয়েছে না। আমরা একবারে সরকার বিরুদ্ধে মনে করলে আমরা একটা চাই, আমরা সুস্থ বিচার চাই। বিএসএফে মারছে, এখন বিটিএ নিচে গিয়ে লাশটা দিলা উদ্ধারিয়া বাংলাদেশে আনা হয়, দফন করা হয়। তোমার তো এগুলোকে বন্ধু থাকে মনে করি নাম, ওগুলোকে যায় মাঝে মাঝে আমি খবর পাই। এ বিষয়ে বিজিবি জানিয়েছে ঘটনাটি ভারতের সীমান্তের ভেতরে হয়েছে এবং মৃতদেহ এখনো হস্তান্তর করেনি বিএসএফ। তবে মৃতদেহ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের যোগাযোগ করা হচ্ছে। আমরা জানতে পারি যে সে চোরা কারবারি করতে গিয়ে এই ঘটনার সম্মুখীন হয়েছে, তার বিরুদ্ধে ইতিপূর্বে ওই কুলাউড়া থানায় চোরা কারবার মামলা আছে। আমরা এই বিষয়টি নিয়ে ভারতীয় অংশের বিএসএফ এবং ভারতীয় ত্রিপুরা রাজ্যের পুলিশের সাথে যোগাযোগ হয়েছে, তারা তাদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ আমাদের দেশে ফেরত দিবে মর্মে জানা যায়। শাকিলা শম্পা, ৭১। মেহেরপুরের গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামে মাইন সদস্য একাধিক বস্তু উদ্ধারের দুদিন পার হলেও এখনও ঘটনাস্থলে পৌঁছায়নি বোমা ডিসপোজাল ইউনিট। শনিবার দুপুর থেকে ঘটনাস্থল ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার কথা বিবেচনায় ঘটনাস্থলে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পুলিশ জানিয়েছে যশোর সেনানিবাস থেকে একটি বোমা ডিসপোজাল ইউনিট পৌঁছে বস্তুগুলো পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেবে। স্থানটিতে অন্তত 10টি মাইন সদস্য বস্তু রয়েছে, তবে এগুলো ল্যান্ড মাইন বোমা নাকি অন্য কোনো ধরনের সামরিক সরঞ্জাম এখনও নিশ্চিত হওয়া যায়নি। এর আগে স্থানীয় এক ব্যক্তি জমিতে কৃষিকাজ করার সময় মাটির নিচে ধাতব আকৃতির কয়েকটি বস্তু দেখতে পান। বিষয়টি জানাজানি হলে গাংনী থানা পুলিশ দ্রুত সেখানে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। মেহেরপুরের মাইন সদস্য একাধিক বস্তুগুলো নিয়ে আরও বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, বোমা ডিসপোজাল ইউনিট কখন এসে পৌঁছবে এবং মাইনগুলো নিয়ে আর কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মন্নি, হ্যাঁ, আমি রয়েছি মেহেরপুর গাংনী উপজেলার বেদবেড়িয়া গ্রামের এই নুরুজ্জামানের এই জায়গায়। আপনি জানেন যে গত শনিবার দুপুরে কিছু শ্রমিক কাজ করার সময় কিন্তু এই জায়গাটি খোঁড়াখুড়ির সময় তারা কিন্তু এই যে বস্তুগুলো দেখতে পাওয়ার স্থানীয় প্রশাসনের পুলিশকে খবর দেয়। পুলিশ আসে এবং পুলিশ এসে কিন্তু জায়গাটিকে দেখতে পাচ্ছেন আপনারা যে জায়গাটিকে তারা লাল ফিতা দিয়ে কর্ডন করে রেখেছে এবং এখানে যেন কোনো আইন শৃঙ্খলার অবনতি বা বস্তুগুলোর কাছে মানুষজন না আসতে পারে সেই জন্য কিন্তু পুলিশ, বিজিপি, র্যাব এবং আনসার সদস্য রয়েছে, তারা কিন্তু শনিবার থেকেই সবসময় পাহারায় রয়েছে। আমি কথা বলেছি পুলিশ প্রশাসনের সাথে, পুলিশ প্রশাসন বলছে যে এই বস্তুগুলো আসলে মাইন কিনা সেই পরীক্ষা নিরীক্ষার জন্য কিন্তু আজ সকাল 8টার সময় যশোর সেনানিবাস থেকে সেনাবাহিনীর একটি এক্সপার্ট টিম তারা কিন্তু এই জায়গায় আসবেন এবং আসার পরে তারা পরীক্ষা নিরীক্ষা করবেন আসলে এখানে কোনো বিস্ফোরক দ্রব্য আছে কিনা, আসলে এটা কোনো ক্ষতিকর বিষয় কিনা, এই জিনিসগুলো তারাই কিন্তু বলতে পারবেন। তাছাড়া এখানে কিন্তু পুলিশটা অন্য কোনো কিছু বলতে পারছেন না। আমি এইখানে যেমন স্থানীয় মানুষের আতঙ্ক রয়েছে, পাশাপাশি কিছু উৎসুক জনতাও কিন্তু রয়েছে। উৎসুক জনতারা কিন্তু এখানে আসছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু তাদেরকে এই পাহারা দিতে তারা হিমশিম খাচ্ছেন, কারণ তারা এসে এই বস্তুগুলোর কাছে যার জন্য তারা কিন্তু চেষ্টা করছেন। মনে আমি এই বিষয়ে পুলিশ প্রশাসনের সাথে কথা বলছি। পুলিশ প্রশাসন আরো যে বিষয়টি বলছে যে আজকে কিন্তু দুপুর সকাল 11টা থেকে 11:30 দিকে কিন্তু ওই সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম কিন্তু এখানে আসবেন। আসার পরে কিন্তু
আসার পরে কিন্তু তারা এই পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু আমরা বলতে পারবো আসলে এটা আসিফ ইকবাল, বোম ডিসপোজাল ইউনিট আসার পর কি সিদ্ধান্ত হয় সে বিষয়টি জানতে নিশ্চয়ই আপনার কাছে আমরা আবারও ফিরবো, সঙ্গেই থাকবেন। দর্শক, মেহেরপুরের গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামে মাইন সদস্য একাধিক বস্তু উদ্ধার হয়েছে, এই বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে আসিফ ইকবাল আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। সিরাজগঞ্জে আলাদা দুটি মাদক মামলায় 2 যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। রবিবার সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ 1-এর আদালতের বিচারক লাইলা শারমিন এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হল সিরাজগঞ্জ পৌর এলাকার শরীফুল ইসলাম ও রংপুরের কোতোয়ালি থানার উত্তর বাবুখা গ্রামের সোহেল রানা সুমন। 2020 সালের 9 মার্চ সিরাজগঞ্জ শহরের বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ শরীফুল ইসলামকে আটক করে পুলিশ। পরে এসআই ফারুক সরকার বাদী হয়ে মামলা করেন। অন্যদিকে 2018 সালের 30 জানুয়ারি হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আসামি সোহেল রানা সুমনকে গ্রেপ্তার করে। এ সময় হাইওয়ে পুলিশের এসআই মোখলেসুর রহমান মামলা করেন। পঞ্চগড়ের সাতমিরার বিরাজত এলাকায় আটক ভারতীয় নাগরিক দিব্যঙ্কর গোপকে পুলিশে দিয়েছে বিজিবি। রবিবার বিকেলে সদর উপজেলার মাগুরমারি সীমান্তে বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাকে পুলিশে দেওয়া হয়। দীপঙ্কর গোপের বাড়ি ভারতের জলপাইগুড়ির রাজগঞ্জ থানার তসরপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মিস্ত্রিপাল গোপের ছেলে। পুলিশ ও বিজিবি জানে গত শনিবার স্থানীয় ভাই নাগরিককে ধরে বিজিবির হাতে দেয়। পরে বিজিবি তাকে থানায় হস্তান্তর করে। অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকা গোপালগঞ্জ রুটে চালু হচ্ছে অভিযাত্রী কমিউটার ট্রেন। আজ থেকে নতুন এই ট্রেনটি যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে। এ উপলক্ষে কাশিয়ানী উপজেলার মহেশপুর নতুন রেল স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন গোপালগঞ্জের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এবং বিশেষ অতিথি থাকবেন সংসদ সদস্য ডাক্তার KM বাবর। গোপালগঞ্জবাসীর প্রত্যাশা এই ট্রেন চালুর মাধ্যমে কম খরচে ও নিরাপদে যাতায়াতের পাশাপাশি এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে যোগ করবে নতুন গতি। লিড প্লাটিনাম সার্টিফিকেট গেল চট্টগ্রামের শীর্ষ শিল্প গ্রুপ ইস্পাহানির পাহাড়তলী টেক্সটাইল লিমিটেড। পরিবেশ বান্ধব ও দায়িত্বশীল উপাদানের ধারায় মাইলফলক অর্জন করেছে ইস্পাহানি গ্রুপ। রবিবার যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের পক্ষ থেকে সনদটি ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানির হাতে তুলে দেওয়া হয়। জ্বালানি সাশ্রয়ী মেশিনারি, নবায়নযোগ্য সৌরশক্তির ব্যবহার, পরিবেশ বান্ধব উৎপাদন, কারখানার উচ্চ মানদণ্ড বজায় রাখার স্বীকৃতি হিসেবে এই সনদ দেওয়া হয়েছে। Nobody gives you 5 cents. কাপড়ের জন্য কেউ দিবে না, but they will expect you to do all the things, all the compliance, all the welfare, all the environment protection, সব কিছু চাই। কিন্তু 5 cent যদি চাই, বলছে না হবে না, এটা তো অন্য লোক দিচ্ছে আমাকে। অন্য লোক ইজ গট জিরো কমপ্লায়েন্স, কোনো কিছু নাই, বাট ওরা যদি 1 পয়সাতে ওর থেকে কিনবে, দে সেট দ্য বেঞ্চমার্ক ফর প্রাইস। Unfortunate, but we don't do it just for price. We do it because of the pride of doing this, because we were taught like this. কিংবদন্তি চিত্রশিল্পী SM সুলতানের জন্মবার্ষিকী আজ। কৃষক, মেহনতি মানুষ আর গ্রাম বাংলার চেনা জীবনের গল্প তুলির শক্তিশালী আঁচড়ে বিশ্ব দরবারে তুলে ধরেছিলেন নড়াইলের এই কৃতি সন্তান। তার জন্মবার্ষিকী সামনে রেখে এবারও নড়াইলে থাকছে নানা আয়োজন। আজিজুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। শিল্পী SM সুলতানের স্মৃতিধন্য নড়াইল। তার স্মৃতি সংরক্ষণে 2003 সালে সংস্কৃতি মন্ত্রণালয় নির্মাণ করে SM সুলতান কমপ্লেক্স। চিত্রা নদীর ধারে সুলতানঘাট নির্মাণ এই কমপ্লেক্সেরই অংশ। 2018 সালে সুলতানঘাট নির্মাণ করতে পর্যটন মন্ত্রণালয় 20 লাখ টাকা বরাদ্দ করে। তবে 2 মাসের মধ্যে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ঘাট নির্মাণ করে সুলতান কমপ্লেক্স সম্পূর্ণ করার। এটা প্রচার থাকলে বা থাকলে মোটামুটি এটা ভালো হতো। আর তার যে গ্যালারিটা অনেকেই চিনেন না, অনেকে জিজ্ঞেস করে আসতেছে। তো এটা যদি বিভিন্ন জায়গায় যদি ইন্ডেক্টর দিয়ে যদি
যদি আনা যেত তাহলে অনেকেরই সুবিধা হতো। ছবিতে বইতে আমরা জেনারেলি ছবিগুলো দেখছি কিংবা ইন্টারনেটে দেখা হয়েছে, আর এখন সামনাসামনি দেখলাম ছবির স্কেলগুলো আমরা বুঝতে পারলাম যে কত বড় আঙ্গিকে ছবি আঁকছে। প্রবীণ মানুষেরা জানান সুলতান ছিলেন সহজ সরল মানুষ। শিশুদের জন্য সবসময় বিশেষ উদ্যোগ ছিল তার। নৌকা যখন তৈরি করলো ওই টাকা কিন্তু সরকারি টাকা নয়, ওনার নিজের ছবি আঁকা টাকা, বিক্রি করা টাকা, সেই টাকাই এই নৌকা। মেহনতি মানুষের জীবন শিল্পে তুলে ধরতে সুলতানের যে দৃষ্টিভঙ্গি তা আজও তরুণ শিল্পীদের অনুপ্রাণিত করে। এত বড় একজন গুণী মানুষ আমাদের এখানে জন্ম হয়েছে, যার জন্য আজকে নড়াইলে অসংখ্য ছেলেপেলে শিল্পের পথে হাঁটছে, এবং তার দেখানো পথে হেঁটেই আজ শিল্পে সমৃদ্ধে আমাদের নড়াইল জেলা। শিল্পীর জন্মবার্ষিকীতে এবছর আয়োজন থাকছে শ্রদ্ধাঞ্জলি, চিত্রাঙ্কন উৎসব, আর্ট ক্যাম্প, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববরণ চিত্রশিল্পী এস এম সুলতানের পেইন্টিং সংরক্ষণের জন্য আসলে আমরা নড়াইলে আমাদের চাহিদা অনেক আধুনিক একটি গ্যালারির, সেটা আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ে অনেকবার জানিয়েছি, এবং সামগ্রিক প্রেক্ষাপট মিলিয়ে এটা নিয়ে আগামীতে হয়তো আমরা দেখতে পারবো এটার বাস্তবায়ন। এস এম সুলতান 1924 সালের 10ই আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্ম নেন। তিনি 1982 সালে 21 পদক এবং 1993 সালে স্বাধীনতা পদক পান। হাসিবা আলী বর্ণা, 71। চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকীর আয়োজন নিয়ে সেখানকার আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল ইসলাম। আজিজুল, জন্মবার্ষিকীর কি কি আয়োজন থাকছে, আয়োজকরা কি বলছেন এ বিষয়ে জানতে চাই। বন্যা, আমি এই মুহূর্তে কিন্তু এস এম সুলতানের যে সমাধিস্থল সেখানে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে আসলে আমাদের হাতে যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচির মধ্যে অন্যবার কর্মসূচি সাধারণত স্মৃতি সংগ্রহশালায় কিন্তু অনুষ্ঠিত হয়, এবার কিন্তু এখানে দেখা যাচ্ছে যে দুটো পর্ব অনুষ্ঠিত হচ্ছে। এখানে প্রথম পর্ব সকালে এখানে কুরআনি কোরআন গুনখানি যেটা বর্তমানে এখন চলমান রয়েছে, এরপরে আছে কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তারপরে শ্রদ্ধাঞ্জলি আছে, আর্ট ক্যাম্প এবং শিশু কিশোরদের জন্য চিত্র প্রদর্শনী আছে। এটা আসলে এই পর্বটা মূলত সকালে এখানে অনুষ্ঠিত হবে। এরপরে পরবর্তী পর্যায়ে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্ব, এবং সেটা আসলে সকাল 10:30 থেকে যদিও বলা হয়েছে, কিন্তু আসলে 10:30 শুরু হবে কিনা একটা সন্দেহ আছে। আমার মনে হয় সেটা আরো পরে যে অনুষ্ঠিত হবে বা আশা করা হচ্ছে সেইভাবেই। আর একটু জানিয়ে রাখি যে এবার কিন্তু এস এম সুলতানের যে পদক, সেই পদক পাবেন ঢাকা ইউনিভার্সিটির চারুকলা ইনস্টিটিউটের শিল্পী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল সালামকে এবার সুলতান সম্মাননা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। এবং ইতিমধ্যে আমরা আরো জানতে পেরেছি যে এখানে মূলত আমরা এই পর্যন্তই এস এম সুলতানের যে 103তম জন্মবার্ষিকী, সেই বার্ষিকী উপলক্ষে আমরা এই কর্মসূচি এইভাবে আসে বলে আমরা মনে করছি। মুন্নি, আজিজুল ইসলাম, আপনি আছেন, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। দর্শক, চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকীর আয়োজন নিয়ে নড়াইল থেকে আজিজুল ইসলাম আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। দর্শক, চলছে দেশ চোখ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।